সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এমন একটি ডিজিজ যেটি শুধুমাত্র ব্যক্তিগত কোনো কারণে কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে স্ট্রেস এবং সেই সাথে এনভায়রনমেন্টাল বিভিন্ন কারণেও কিন্তু তার প্রেশার বৃদ্ধি পেতে পারে। শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, আমরা যদি গ্লোবালি চিন্তা করি, বর্তমানে প্রায় 1.28 বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছে। দর্শক, আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মেজর খসরোজ সামাদ 1967 সালের আগস্ট মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। স্যার, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এখন আর বয়স ভেদে নয়, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? প্রথমেই যে কারণটি সেটাকে আমরা বলি হচ্ছে যে আমরা জানি না। তো আমরা জানি না কথাটা আবার কীরকম হলো, সেটাকে আমরা ডাক্তারি গাল ভরা ভাষায় বলতে চাচ্ছি যে ইডিওপ্যাথিক। তার মানেটা হলো যে নিশ্চয়ই কোনো কারণ আছে, ওই যে জানি না এর কারণটি উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। সেই জন্য এটা ছিল প্রাইমারি যে এসেনশিয়াল হাইপারটেনশন, মানে অর্থাৎ আমরা জানি না। আর কিছু কিছু কারণ দাঁড় করানো সম্ভব হয়েছে, যেটা মূলত কিডনি ডিজিজ। যদি কিডনিতে কোনো রকম সাধারণত সিকেডে যদি হয়, তো এটা আবার মজার ব্যাপার আছে, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ। অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হলে আবার ব্লাড প্রেশার বেড়ে যাবে, আবার হাইপারটেনশন বেড়ে গেলে আবার ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তো অনেকটা ভিসিআর সাইকেলের মতো। এছাড়া ফিওক্রোমোসাইটোমা, হাইপারথাইরয়েডিজম এগুলি হলে পারে, বা অন্যান্য ডিসঅর্ডার হলে পারে ডিসলিপিডেমিয়া, অর্থাৎ কোলেস্টেরলের যে রেশিও, আমরা এটা শুনেছি যে একটা ভালো কোলেস্টেরল আছে, আমরা শুনেছি ট্রাইগ্লিসারাইড আছে, আমরা শুনেছি লো ডেনসিটি লাইপোপ্রোটিন আছে। তো এইগুলির একটা অ্যালগোরিদম, তো প্রত্যেকটা মাত্রা বেঁধে দেওয়া আছে এবং একটা রেশিও আছে। তাহলে এই মাত্রা যদি বেড়ে যায় এবং রেশিও যদি অল্টার হয়, তাহলে এগুলো ইম্প্যাক্ট পড়ে হাইপারটেনশনের পরে। হাইপারটেনশন কোন কোন রোগে হয়, এর রোগটা ছাড়াও কতগুলি কারণ আছে। স্থূলতা দেখা যাচ্ছে, শিশুরা অনেক স্থূল হয়ে যাচ্ছে, মেদবুরির শিকার হচ্ছে, তাহলে এটা একটা কারণ। দুই হচ্ছে যে শারীরিক বা কায়িক পরিশ্রম এটা একেবারে কমে যাচ্ছে। তো আমরা শরৎচন্দ্রের লেখাতে পড়েছি যে অতঃপর তিনি 8 কিলোমিটার ক্রোশ দূরে স্কুলে যাইয়া 8 ক্রোশ হইতে ফিরিয়ে আসিলেন। তাহলে ওনারা 16 কিলোমিটার প্রত্যেকদিন স্কুল থেকে যেতেন আসতেন। ওই সঙ্গে খাওয়া হতো বেশি, কিন্তু তাদের কিচ্ছু হতো না, কারণ তাদের কায়িক পরিশ্রমটা অনেক বেশি হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আর ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সোডা জাতীয় খাবার, এই জাতীয় খাবার ভিতরে তার প্রবণতা বেশি। আর ক্যান করা আছে এসব খাবার, তারপরে প্রচুর পরিমাণ সল্ট দেওয়া। আমাদের ফ্যাটি খাবার কিন্তু সবার মাথাতেই আছে, এটা সবাই জানে। লাইক রেড মিট খেলে পারে হতে পারে, মাছের ডিম খেলে পারে হতে পারে, মুরগির চামড়া বা পুরু যেগুলি আছে এগুলি হতে পারে। কিন্তু আরেকটি কথা বলতে হবে, যেন গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকেও কিন্তু এই কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। তাহলে সেগুলি কারা? ভাত, যদি আমি যতটুকু পরিমাণ মতো তার থেকে যদি বেশি পরিমাণ ভাত খাওয়া হয় তাহলেও পারে হতে পারে, বা ভাত জাতীয় কার্বোহাইড্রেট অন্যান্য যেগুলি, রুটি, ফাস্ট ফুডের ওই যে জাঙ্ক ফুডগুলি, যেটা পিৎজা, বার্গার এইগুলি, অথবা আলুর তৈরি খাবার, এইগুলো যদি বেশি খাওয়া হয়, এই আলু বা কার্বোহাইড্রেট কনভার্ট হয়ে পরবর্তীতে শরীরের ভিতরে এটা ফ্যাট হয়ে জমা হয়। এবং আমরা জানি যে লিভারের চারপাশে এটা জমা থাকে। এবং যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে আমরা উচ্চ রক্তচাপের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে একটা রক্তবাহী নালিকা, তার ভেতর যে রক্তটি থাকে, তার গায়ে যে চাপ দিই, সেটি তো রক্তচাপ। সেটি স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলে সেটা উচ্চ রক্তচাপ। এখন এই যে কার্বোহাইড্রেট বা এই জাতীয় চর্বিজাত খাদ্য যখন বেশি খাওয়া হচ্ছে, তখন এইগুলি এর গায়ে জমা হওয়ার কারণে এই লুমেন যেটা ছিল, যেটা গর্তটি ছিল, সেটি ছোট হয়ে যায়। চাপটি যেটা ছিল সেটা কিন্তু একই আছে, কিন্তু লুমেনটাই চর্বিটা জমা হয়ে হয়ে এই নালিকাটা সংকুচিত হয়ে গেছে। এর ফলে যে অনুপাত চাপের, এটা বৃদ্ধি পায় এবং এটি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। স্যার, কোন পেশার মানুষদের হাইপারটেনশন হবার ঝুঁকিটা সব থেকে বেশি? এখন মোটামুটি সব পেশাতে একটু ইনসিকিউরিটি চলে আসছে, অনিশ্চয়তা চলে আসছে, উত্তেজনা চলে আসছে, অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। সেটা আগে এক সময় হয়তো আরবান ছিল, রুরালে ছিল না, শহরে ছিল, পল্লীতে ছিল না। এখন এটা ডিসিমিনেট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। অ্যাডিকুয়েট ঘুম দরকার, যথেষ্ট পরিমাণ ঘুম দরকার।
8 ঘন্টার কথা বলা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্র থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে এমনকি নিম্নবিত্ত তাদের একটা করে স্মার্টফোন থাকে, যেভাবে হোক তারা এটা কিনছে। তো রাত জেগে জেগে তারা যখন স্মার্টফোনটা দেখে এবং সেখানে তাকে বিভিন্ন রকম উত্তেজনাকর দৃশ্য, অস্থির করা দৃশ্য, রাজনৈতিক হতে পারে, অন্য কোনো হতে পারে, যে কোনো বিষয় তাকে তার ব্যক্তিগত পর্যায়ে কোনো হতে পারে, তাকে এটা অস্থির করে রাখছে। এবং ওই যে 8 ঘন্টা যে নিশ্ছিদ্র যে ঘুমটি সেটি তার হচ্ছে না, ফলে এটিও তার একটি মানে ব্লাড প্রেশার বৃদ্ধির কারণ। তবে যদি আমরা বয়সকে স্পেসিফাইড করতে চাই তবে 40-এর ঊর্ধ্বে এটা হওয়ার প্রবণতাটা বেশি। এটারও কারণ ওই উত্তরটার ভেতরে আছে যে ধমনী গাত্রে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ বার্ধক্যজনিত কারণে এটা ক্রমশই সংকুচিত হয়ে আসে। তবে আগের তুলনায় এই কথাটি আলোচনায় আসছে, আগে শিশুদেরকে আমরা ধরে নিতাম যে শিশুদের উচ্চ রক্তচাপ হয় না বা সামান্য হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাত্রাটি অ্যালার্মিং, অর্থাৎ আমাদের সচেতন হতে হবে। আমরা ধরে নিতাম যে যারা আন্ডার প্রিভিলেজ, যারা কম খেতে পারেন, যারা বস্তিতে বাস করেন, আমাদের আত্মার আত্মীয় বা আমাদের গ্রামে বাস করেন, আমাদের পূর্বপুরুষ বা আমাদের ভাইরা, এখন দেখা যাচ্ছে তাদের ভেতরেও এটি কম না। তবে আরেকটি কথা সত্য, যেটা আমরা একটু আগে আলোচনা, যারা সিডেন্টারি লাইফ লিড করেন, যারা বসে কাজ করেন, যাদের 24 ঘন্টায় প্রায় বসে কাজ থাকে, কর্পোরেট জব করেন, তাদের ভেতরে এটা অনেক বেশি। স্যার, হাইপার টেনশন কি কি লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন যে তিনি হাইপার টেনশন জনিত সমস্যায় ভুগছেন? এটা অ্যাসিমটমেটিক ক্ষেত্র বিষয়ে অ্যাবসেন্স, সিমটম, লক্ষণ, কোনো লক্ষণ ছাড়া এটা হতে পারে। আর যেগুলি লক্ষণের কথা বলা আছে সেটা ডে টু ডে লাইফে সবারই হয়, যে হেইডেক আপনি বলেছেন, মাথা ব্যথা, গিডিনেস, জিডিনেস, মাথা ঝিমঝিম করা, একটু অস্থির লাগা, ঘুম না হওয়া, বুক ধরফর করা, এটা তো দৈনন্দিন জীবনে সবারই হয়, কম কারো কারো বেশি, মাঝে মাঝে হয়। তো ক্ষেত্র বিশেষে রোগী যদি খুব সচেতন না হন তখন ওনার এটাকে তারা উপেক্ষা করেন। কেউ আবার অতি উৎসাহ নিয়ে মাথা ব্যথা করছে, একটা প্যারাসিটামল খেয়ে নেন, ঘাড়ে ব্যথা করছে, প্যারাসিটামল খেয়ে নেন, ঘুম আসছে না, একটা ঘুমের ওষুধ খান। এটা তো ডেঞ্জারাস। কেন? ধরেন তার এই প্যারাসিটামল খাওয়ার ফলে তার মাথা ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে, অথবা তার ঘুম হচ্ছে, ঘুমটা চলে আসছে, কিন্তু তার যে প্রেশারটা ছিল, হাইপার টেনশন ছিল, তাকে তো অ্যাড্রেস করা হলো না। তার তখন হয়তো কেবল আর্লি স্টেজ, প্রথম দিকে, কিন্তু তার লক্ষণ চাপা পড়ে যাচ্ছে, কিন্তু প্রতিনিয়তই সাময়িক কারণে সেটি সাপ্রেস হয়ে থাকছে, কিন্তু প্রতিনিয়ত তার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তাকে তো আমি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট শুরু করি নাই, ফলে রোগী আরও ডাক্তারের কাছে যে আমার প্রেশার আছে কিনা এটা মাপছেন না। আমি আরেকটু উপমা দিই, ধরা যাক ছোট্ট একটা কেটে গেল, অল্প রক্তপাত হচ্ছে, উনি নিজে কিন্তু চিন্তিত যে রক্তটা বন্ধ করতে হবে, বা বাড়ির লোকের সবাই সে কেটে গেছে, সবার এমপ্যাথিটা তার কাছে চলে আসে। কিন্তু হাইপার টেনশন যেহেতু ওইরকম কোনো সুনির্দিষ্টভাবে আসে না, সেই জন্য উনিও খুব লক্ষণকে গুরুত্ব দেন না, অথবা ইনি যদি শেয়ার করেন বাড়ির কারোর কাছে, তারা বলে ও মাথা ব্যথা করছে, একটা প্যারাসিটামল খেয়ে নিক। তাহলে এখান থেকে একটা মেসেজ আসতে পারে। তো একটা হচ্ছে যাদের ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে, তাদের বাবা মা, যাদের এই যে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, সিডেন্টারি লাইফস্টাইল, ব্যাড ফল্টি খাবার ধরন, যারা কাজ করে, এরকম যদি হয়, অর্থাৎ যারা মোর রিস্ক গ্রুপ, তাদের যদি এরকম লক্ষণ হয়, আমাদের একটা মেসেজ তাদের কাছে যাবে, তারা যেন অবশ্যই ব্লাড প্রেশারটা এটা তারা চেক করেন, তারা এটা পরীক্ষা করে দেখবেন যে আদৌ উচ্চ রক্তচাপের দিকে যাচ্ছে নাকি স্বাভাবিক আছে। পরিবারে যদি বাবা মা বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের যদি হাইপার টেনশন থাকে, কত বছর বয়স থেকে তাদের সচেতন হওয়া উচিত বা বাৎসরিক একটা ফলো আপ তাদের করা উচিত বলে আপনি মনে করেন? ধরা যাক আমার পারিবারিক ব্লাড প্রেশার আছে, তাহলে আমার সন্তান ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার সেই রকম ঝুঁকি নাই, সুতরাং দুই রকমভাবে ভাবা যেতে পারে। সেই ক্ষেত্রে বাৎসরিকভাবে এটা করা যেতে পারে। অনেক অফিসে কিন্তু আছে যে তাদের নিয়ম হলো যে প্রতি বছরে কর্পোরেট মেডিকেল চেক আপ করবার সময় তাদের এটা ব্লাড প্রেশার রুটিনলি মাপা হয় এবং একাধিকবার মাপা হয়। ফলে হঠাৎ করে ধরা পড়ে যায় যে ওনার রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ আছে, কিন্তু এই উচ্চ রক্তচাপটা তার মাথাতেই নাই, অথবা তিনি এটা বিবেচনাই করেন না যে এটা উচ্চ রক্তচাপ থাকতে পারে। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে যে যেহেতু উচ্চ রক্তচাপ মাপাটা খুব ব্যয়বহুল কোনো বিষয় না, এটা কোনো খুব বড় রকম ঝামেলার বিষয় না, এবং আমাদের একটা সাজেশনও থাকবে যে সম্ভব হলে বাসায়, এটা খুব এমন জটিল চিকিৎসা বিজ্ঞানের কোনো একটা ডিভাইস না, এটা সহজে পাওয়া যায়, এটা শেখাটাও সহজ,
এবং একটা মোটামুটি ন্যূনতম আইকিউ লেভেলের মানুষ এটা মনিটর এখন করতে কিন্তু পারে। প্রেসার মাপা দুটো পদ্ধতি আছে, ম্যানুয়াল এবং ডিজিটাল। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে অনেকে মনে করে যে ডিজিটাল যে মেশিন সেটার মাধ্যমে যদি প্রেসার মাপা হয় সেটি সঠিক কোনো মেজারমেন্টস দেয় না, এই বিষয়ে আপনার মতামত কি? জি, এটা আপনি অত্যন্ত উপযোগী কথা বলেছেন। আমি ফল্টি মেজার অথবা ফল্টি পদ্ধতির কারণে যদি আমাকে ভুল একটা মেসেজ দিয়ে দেয়, আচ্ছা, ধরা যাক আমার উচ্চ রক্তচাপ আছে কিন্তু আবার এটা ধরা পড়লো না, তাহলে তো ওই যে একটু আগে ঘটনা এটা ডাইলেমা, তা আমি তো ভাববোই আমার নাই, ফলে আমার এটা বাড়তে থাকবে, কিন্তু আমি তখন উপেক্ষা করবো যে আমি তো মেপেছি, আমার তো উচ্চ রক্তচাপ নাই। সুতরাং আমাকে এইটা নিশ্চিত হতেই হবে যে যেভাবে আমি মাপছি এই মানদণ্ডটি যেন অবশ্যই ঠিক আছে। স্যার আরেকটা বিষয়, আমরা যতটুকু জানি যে ম্যানুয়ালি থেকে যদি ডিজিটাল মেশিনে প্রেশারটা মাপা হয় সেক্ষেত্রে প্লাস মাইনাস আমার মনে হয় 5 বা 10 যোগ করা হয় বা মাইনাস করা হয়ে থাকে। এই বিষয়টি মনে হয় আপনারা একজন চিকিৎসক হিসেবে হয়তো মেসেজটুকু দিয়ে থাকেন। আমরা আপনার কাছ থেকে এই উচ্চ রক্তচাপ নিয়ে স্যার আরও বিস্তারিত জানবো, তবে এর মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের ডায়েটের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না, এর কারণে কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন থেকে যদি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে, সেখান থেকে কিন্তু আপনার স্ট্রোক করার ঝুঁকি অনেক বেশি, হৃদরোগ হওয়ার ঝুঁকি রয়েছে এবং কিডনি ডিজিজ হওয়ারও কিন্তু ঝুঁকি থাকে। তাই খুব সহজে আপনাকে কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে সুস্থ থাকার জন্য। আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গেলে অনেকেই আছে নিয়মিত মেডিসিন গ্রহণ করেন। আপনার মেডিসিন গ্রহণ করার পাশাপাশি ডায়েটের ভূমিকা কিন্তু অপরিহার্য। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা সবসময় কিন্তু একটা স্পেসিফিক ডায়েটের কথা বলে থাকি, যেটা হলো ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। আপনি যদি হাইপারটেনশন নিয়ন্ত্রণে করতে চান তাহলে অবশ্যই আপনার ডায়েটারি হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। তো এক্ষেত্রে আপনার ডায়েট কেমন হবে, শুরুতে বলি 4টা নিয়ম আপনাকে ফলো করতে হবে। প্রথমে হলো আপনার খাবার থেকে সোডিয়ামযুক্ত খাবার কম করতে হবে, চিনি মিষ্টিযুক্ত খাবার বাদ দিতে হবে এবং রেড মিট খাওয়া পরিহার করতে হবে। নাম্বার 2 সেটা হলো সম্পৃক্ত চর্বি, কোলেস্টেরলযুক্ত খাবার এবং ট্রান্স ফ্যাট বর্জন করতে হবে। আমি আবারও বলছি, ট্রান্স ফ্যাটযুক্ত খাবার বর্জন করতে হবে। এরপরে হলো কি খাবেন। নাম্বার 3 সেটা হলো প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করতে হবে। এবং নাম্বার 4 আপনাকে হোল গ্রেইন খাবার যেগুলো রয়েছে, হোল গ্রেইন ফুড গ্রহণ করতে হবে, পাশাপাশি বাদাম এবং ওমেগা 3 যুক্ত মাছ গ্রহণ করতে হবে। শুরুতে বলি যে কিভাবে খাবারগুলো গ্রহণ করবেন বা একজন উচ্চ রক্তচাপের রোগীর ডায়েট কেমন হবে। প্রথমে সোডিয়ামের ব্যাপার যেটা বলেছিলাম, আপনাকে নির্ধারণ করতে হবে সারাদিনে আপনি 1 চা চামচের বেশি লবণ ব্যবহার করতে পারবেন না, এবং এই 1 চা চামচ লবণের মধ্যে আপনার সারাদিনের রান্নাটা কমপ্লিট করতে হবে। কোনোভাবেই কাঁচা লবণ খাওয়া যাবে না। অনেকেই আছে কাঁচা লবণ খেতে না করলে সেই লবণটাকে ভেজে বা অন্য কোনোভাবে লবণ গ্রহণ করেন, সেটাও করা যাবে না, তাতেও কিন্তু আপনার রক্তচাপ বেড়ে যাবে। আপনি কেবলমাত্র রান্নাতেই লবণ ব্যবহার করতে পারবেন। এবং এই লবণ যেরকম আপনাকে খাওয়ার পরিমাণ কমাতে হবে, তার পাশাপাশি চিনি এবং মিষ্টিযুক্ত খাবার বর্জন করতে হবে। কারণ আপনার খাবারে যদি চিনি এবং মিষ্টিযুক্ত খাবার বেশি থাকে তাহলেও কিন্তু আপনার দেখা যায় রক্তচাপ বেড়ে যাবে। পাশাপাশি রেড মিটটা গ্রহণ করা কমিয়ে দিতে হবে বা চেষ্টা করতে হবে একেবারে বন্ধ করে দিবেন রেড মিট খাওয়া। এবং এর পাশাপাশি তৈলাক্ত ফাস্টফুড জাতীয় যে খাবার রয়েছে সেগুলো অফ করতে হবে। প্রসেস ফুড আমরা যেগুলো খাই সেগুলোও কিন্তু বন্ধ করে দিতে হবে। এরপরে সম্পৃক্ত চর্বি, কোলেস্টেরলযুক্ত খাবার এবং ট্রান্স ফ্যাটের কথা বলেছিলাম। সম্পৃক্ত চর্বি এবং কোলেস্টেরলযুক্ত খাবার যেগুলো, সেগুলো যেমন গরুর মাংসের কথা বলেছি আমি। তারপরে আপনার যেমন প্রসেস ফুড যেগুলো হয়, আমরা যেমন মেরিনেট করে যে খাবারগুলো বানাই, কিংবা যেমন পিৎজা, বার্গার, এই ধরনের যে খাবারগুলো আছে ফাস্ট ফুড, এগুলো অফ করতে হবে। এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার বলতে আমরা বোঝাই যে আপনি যখন ডিপ ফ্রাই করবেন কোনো খাবার কোনো তেলে, এবং ওই তেলে কিন্তু যদি বারবার খাবারটা ফ্রাই করা হয় তখন ওই খাবারটা কিন্তু ট্রান্স ফ্যাটযুক্ত খাবার হয়ে যায়। এবং উচ্চ রক্তচাপ রোগীর জন্য কিন্তু 7%-এর বেশি ট্রান্স ফ্যাটযুক্ত খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না। তার মানে বুঝতেই পারছেন বাহিরে যে ধরনের খাবার পাওয়া যায়, অনেকেই আছে যে বিকালের নাস্তা হিসেবে সমোচা, সিঙ্গারা
এগুলো গ্রহণ করছেন কিংবা ফাস্টফুড গ্রহণ করছেন, এগুলো কোনোভাবেই গ্রহণ করা যাবে না, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে আপনার সম্পৃক্ত চর্বি এবং ট্রান্সফ্যাট রয়েছে। কোলেস্টেরলযুক্ত খাবারের মধ্যে আপনার অনেকে মাছের মাথা গ্রহণ করেন কিংবা মাছের ডিম গ্রহণ করছেন, এগুলো খাওয়ার পরিমাণ একটু কমিয়ে দিতে হবে আগের তুলনায়। আইসক্রিম, পোলাও, বিরিয়ানি এগুলো খাওয়া যাবে না এবং তেলে ভাজা কোনো খাবার খাওয়া যাবে না। উচ্চ রক্তচাপের রোগীরা শুধু যে খাবার বর্জন করবে সেটা না, তার খাবারে অবশ্যই কিছু খাবার ইনক্লুড করতে হবে, যেমন প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করতে হবে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, পটাশিয়াম কিন্তু আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনবে। কলা, খেজুর এগুলো গ্রহণ করতে পারেন। হোল গ্রেইন যে ফুড রয়েছে যেমন লাল আটার রুটি, লাল চালের ভাত, ভুট্টা কিংবা হলো যে পপকর্ন, এগুলো নাস্তা হিসেবে নিতে পারেন। এবং এর পাশাপাশি আপনাকে আপেল, পেয়ারা, নাশপাতি এই ধরনের ফলগুলো কিন্তু গ্রহণ করতে হবে। বাদাম এবং বীজযুক্ত যে খাবার আছে সেগুলো গ্রহণ করতে হবে। এভাবে নিয়ম মেনে যদি আপনারা খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারবেন। স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাই যে অনেকে মনে করে যে তার যেহেতু হাইপারটেনশন রয়েছে এবং রেগুলার বেসিসে উনি মেডিসিন খাচ্ছেন, এখন তার প্রেশার কন্ট্রোলে আছে এবং তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছেন। এটি আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত বা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য আপনার কাছে একটু জানতে চাই, এবং এটার সাথে আসলে স্ট্রোক হবার কোনো ঝুঁকি আছে কিনা যদি কেউ কোনো কারণে ওষুধ গ্রহণ করাটা বন্ধ করে দেয়? হাইপারটেনশন ওয়ান ওয়ে ট্রাফিক, একবার হলে আমৃত্যু থাকবে, কিন্তু এটা কন্ট্রোলেবল ডিজিজ, কিওরেবল না, কন্ট্রোলেবল। ভালো হবে না কিন্তু নিয়ন্ত্রণে রাখা যাবে, এবং এটা মেডিয়েটেড, মেডিসিন মেডিয়েটেড। ওই যে আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু আলোচনা করেছি না, ভালো স্বাস্থ্য, নিউট্রিশন, ওজন মাপা, ওজন নিয়ন্ত্রণে রাখা, এগুলোকে আমরা বলছি নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ ঔষধ বাদ দিয়ে লাইফস্টাইল। এটা একটাকে পুরোপুরি বানতে হবে বা যতটুকু সম্ভব বানতে হবে। আর আরেকটা হচ্ছে ঔষধ নিয়মিত খেতে হবে, এবং ঔষধটি কিছুদিন খাওয়ার পর কি হবে, আগে তো এটা উচ্চ রক্তচাপ ছিল, এখন ঔষধটি তাকে টেনে হিচড়ে স্বাভাবিকভাবে নিয়ে আসবে। রোগীর কোনো ক্রমে ভাড়ার কোনো অবকাশ নাই যে ঔষধ খেয়েছি আমারটা ভালো হয়ে গেছে, আর তো খাওয়ার দরকার নাই। এটি খেলে যেটি হবে আবার অনিয়ন্ত্রিত হাইপারটেনশন হবে, এবং অনিয়ন্ত্রিত কারণে অনেকগুলি জটিলতার শিকার হতে পারে। তার একটি আপনি বলেছেন স্ট্রোক, চোখে হতে পারে, তার রেটিনোপ্যাথি হতে পারে, তার কিডনি ফেল করতে পারে, ক্রনিক কিডনি ফেল হয়ে যেতে পারে, এবং অন্যান্য অনেক কিছু উপসর্গ হতে পারে। সুতরাং মেসেজ একটাই, চিকিৎসকের পরামর্শে ওষুধটা শুরু করতে হবে। ব্যক্তিগতভাবে তার ইচ্ছাটাইও উনি ঠিক করবেন না, এবং এটি কখন ছাড়বেন বা কতদিনে কোন পর্যায়ে এটা খালি পেটে খেতে হবে না ভরা পেটে খেতে হবে, এটির সাথে অন্যান্য ওষুধ যেটা খাচ্ছেন, ধরেন যখন উনি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছেন কি খাচ্ছেন না, এই ইতিহাসটি ডাক্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কিডনি ডিসঅর্ডার আছে কি না, এটি ডাক্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সাথে অন্য ওষুধ দুটো মিলে আবার একটা প্রেশারের উপর কোনো ইম্প্যাক্ট ফেলছে কিনা, এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ। সুতরাং চিকিৎসকের জন্য যথাযথ ব্যক্তি বা ইনস্টিটিউশন যিনি সিদ্ধান্ত দিবেন এটা শুরু করতে হবে কখন, এবং এটা কি মাত্রায় চলবে, ভরা পেটে খাবেন না খালি পেটে খাবেন, এবং পরবর্তীতে এটি কি করতে হবে এটা উনি সিদ্ধান্ত দিন। স্যার, ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। জি, আপনাকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম হাইপার টেনশন নিয়ে। এ পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মানুষকে সামনে ফেসটা দেখি, আমরা কিন্তু দেখি তার স্কিনটা ন্যাচারাল, যে তার বডির যে কালারের সাথে কতটুকু মিলছে, সেম কিনা বা কতটুকু ডিফারেন্ট, এটা খেয়াল করে। চোখের নিচে কতটা গর্ত আছে, চোখে দেখা যায় ঘুমটা কম হলে অনেকেরই হচ্ছে চোখের নিচে গর্ত হয়ে যাচ্ছে বা দাগ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো খুব সহজেই আসছে। আবার দেখা যাচ্ছে কারো হয়তো ফ্রেকলস আছে ছোট ছোট, সেটা খুব প্রমিনেন্ট হয়ে গেছে। তো এটাও হচ্ছে একটা সাইন যে অ্যাংজাইটি, অথবা সে সাফিসিয়েন্ট ঘুমাচ্ছে না কোনো কারণে, খুবই স্ট্রেস থাকছে, এগুলোর হচ্ছে সাথে রিলেটেড। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।